তারা বলেছিল কওমি মাদ্রাসাগুলো তল্লাশি করেন, কওমি মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হয়। আরে ভাই, আমরা আপনাকে ওয়েলকাম জানাই, আসেন আমাদের কওমির প্রাঙ্গণে, আসেন আমাদের কওমির অঙ্গনে। আমরা কি শিক্ষা দেয় কওমি মাদ্রাসায়, আমাদের শিক্ষা সম্পর্কে আপনাদের জানা থাকা দরকার। যদি আমাদের শিক্ষা সম্পর্কে আপনার জানা থাকে, তাহলে আপনি কওমির বিরুদ্ধে কথা বলবেন না, তখন আপনি কওমির বিরুদ্ধে কথা বলবেন না, তখন আপনি ওলামা একরামের বিরুদ্ধে কথা বলবেন না, তখন আপনি ওলামা একরামের বিপক্ষে যাবেন না, তখন আপনি মাদ্রাসার বিপক্ষে যাবেন না, তখন আপনি ইসলামের বিপক্ষে যাবেন না, তখন আপনি কোরআনের বিপক্ষে যাবেন না। এই কারণে ভাই কওমি সম্পর্কে আপনাকে অবগত করতেছি, কওমি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনারা একটা সময় বলেছিলেন, আপনারা একটা সময় মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, দেখেন কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, দেখেন কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। এই কথাটা মানুষকে বলেছিলেন, সাধারণ মানুষকে আপনারা বিভ্রান্তি করেছিলেন। আমরা একটা নাম পর্যন্ত বলে দিতে পারবো, কিন্তু ভাই দুঃখের কথা, সেই পুরানো আমরা ইতিহাস আর বলতে চাই না। কিন্তু আমরা এটাই বলতে চাই, আমাদের কওমি মাদ্রাসাগুলোকে আপনারা আমাদের কওমি মাদ্রাসাগুলোকে ব্ল্যাক লিস্টে ফেলেছিলেন, আপনারা আমাদের কওমি মাদ্রাসাগুলোকে মানুষের কাছে কালারিং করে তুলেছিলেন। আমরা তখনও মনোবল হই নাই, আমরা তখনও ভীতু সাব্যস্ত হই নাই, আমরা তখনও জাগ্রত ছিলাম। তা আপনারা বলেছিলেন কওমি মাদ্রাসাগুলো তল্লাশি করেন, কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। ভাই, কওমি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না। সারা বিশ্বের মানুষ দেখে গেছে, সারা বিশ্বের মানুষ জানছে কওমি মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়। যারা বিশ্ব কাঁপানো জঙ্গি, যারা দেশ কাঁপানো জঙ্গি, তারা ছিল হলি আর ডিজেলের জঙ্গি, তারা ছিল কওমির প্রোডাকশন নয়, তারা কওমির প্রোডাকশন জঙ্গি ছিল না, তারা ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি কলেজের প্রোডাকশন ছিল। এক সময়ের ভিতর যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন সম্মিলিত একটা দেশ ছিল, ওই সময়ে পরিপূর্ণ মাদ্রাসাগুলো শাসন করত পরিপূর্ণ সরকারি তত্ত্বাবধানে, সরকারের মাধ্যমে মাদ্রাসাগুলো শাসিত হতো। এখন তো মাদ্রাসাগুলো সরকারের আন্ডারে অধীনে নাই। দীর্ঘ 700 বছর মুসলমান রাজত্ব করেছেন, মুসলমান শাসন দেশ ছিল। যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটা দেশ মিলে যখন একটা উপমহাদেশ ছিল, ওই সময়ের ভিতর তারা সরকারি টাকা পয়সা দিয়ে সরকারিভাবে মাদ্রাসাগুলো পরিচালিত করত। আর ওই সময়ের মাদ্রাসাগুলো পরিচালিত হয়তো দুই ভাবে বিভক্ত করা ছিল। এক ভাগ ছিল সরকারি টাকার মাধ্যমে, আর এক ভাগ ছিল তারা অক্ষকৃত জায়গায় বিভিন্ন টাকা আয় করার একটা উপার্জন করার সিস্টেম তারা করে দিয়েছিল। সরকারি ফান্ড থেকেও টাকা আসতো এবং অক্ষকৃত জায়গা থেকে ফ্যাক্টরি, জমি জায়গা আবাদ করে তারা মাদ্রাসা পরিচালনা করত। আর ওই সময়ের মাদ্রাসাগুলো ছিল তারা সম্পূর্ণ সরকারের তত্ত্বাবধানে তারা জীবনযাপন করত। আর তখন মুসলমান যখন রাজত্ব শাসন ছিল, তখন ইংরেজরা তখন ভারতে ব্যবসার নামে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে তারা ভারতে যখন চলে আসলো, ভারতে আসার পরে তারা দেখতেছিল ভারতের মানুষ, সমস্ত মানুষ ওলামা একরামের তত্ত্বাবধানে চলেন, ওলামা একরামের নেতৃত্বে চলেন। তখন তাদের মাথা ঘুরে গেল, হায় ব্যাপার কি, আমরা এত বুদ্ধি কৌশল অবলম্বন করতেছি, তারপরেও কেন আমাদের কথা মতো জাতি চলতেছে না। এখন তো দেখা যায় পরিপূর্ণ সারা বিশ্বের পরিপূর্ণ ভারত উপমহাদেশে তারা তো ওলামায়ের তত্ত্বাবধানে চলতেছে। এই ওলামায়ের তত্ত্বাবধানকে তারা ট্যাগেল দেওয়ার জন্য তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটা প্রতিষ্ঠিত করলো ব্যবসা। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে তারা ঘায়েল করতেছিল। তারা ইসলাম থেকে দূরে সরার জন্য, ওলামা একরাম থেকে দূরে সরার জন্য তারা পরামর্শ দিতেছিল। আর তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইরকমভাবে তারা ব্যবসা বাণিজ্য শুরু করতে করতে তারা তখন সরকারি পর্যায়ে চলে যায়। যখন সরকারি পর্যায়ে চলে যায়, তখন কওমি মাদ্রাসা, তখনকার মাদ্রাসাগুলো ছিল সরকারের বিভক্ত মাদ্রাসাগুলো ছিল, তারা যখন সরকারের পর্যায়ে চলে যায়, তখন তারা পরিপূর্ণভাবে সরকারিভাবে খাজনা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। তখন তারা বলল, এই ওলামায়ে একরামকে তারা দমন করা যায় কিভাবে? ওলামায়ে একরামকে দমন করার জন্য তো একটাই সিস্টেম, এর কোনো বিপরীত কোনো সিস্টেম নাই। এই সিস্টেমটা চালু করলে ওলামায়ে একরাম দমন হয়ে যাবে। আর ওলামায়ে একরাম যখন দমন হয়ে যাবে,
তখন আগামী প্রজন্মে কোনো ইসলামের পক্ষে কথা বলার মতো কোনো ব্যক্তি থাকবে না, ইসলামের পক্ষে নিয়ে জিহাদ করার জন্য কোনো ব্যক্তি থাকবে না, আমাদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো ব্যক্তি থাকবে না, আমাদের ইংরেজদের শাসনের বিপক্ষে কথা বলার জন্য কোনো ব্যক্তি থাকবে না। তখন তারা ইসলামের ওপর তারা মাথাচাড়া দিয়ে থাকবে, এই রকম তাদের একটা পজিশন ছিল। তখন তারা বলতে থাকলো, যদি সমস্ত ওলামা একরামকে মাদ্রাসা মসজিদ থেকে দূরে রাখা যায়, তাহলে তারা পরিপূর্ণভাবে ইলমে দ্বীন শিক্ষা থেকে দূরে সরে যাবে। আর ওলামা একরাম তো সাধারণতভাবে ওলামা একরাম মাদ্রাসা মসজিদেই থাকে, তারা অন্য কোথাও থাকে না, তাদেরকে সরানোর সিস্টেমটাও নাই ওই রকমভাবে। তখন মাদ্রাসা মসজিদগুলোকে তারা বন্ধ করে দিতে লাগলো, মাদ্রাসা মসজিদগুলোকে তারা তালা দিতে লাগলো। যখন মাদ্রাসা মসজিদগুলোকে তালা দিল, তখন একের পর এক তারা জুলুম অত্যাচার শুরু করে দিল। আর ওই সময়ের আকাবির ছিল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তখন তারা ঘোষণা দিলেন, বর্তমান সময়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। এই ঘোষণা শোনার পরে ব্রিটিশদের তখন ইংরেজদের মাথা তখন নষ্ট হয়ে গেল। ব্যাপার কি, এখনও দেখে ওলামা একরাম জাগ্রত আছে, ওলামা একরামের নেতৃত্বে পরিপূর্ণভাবে দেশ চলত, ওলামা একরামের কথা মতো পরিপূর্ণভাবে রাষ্ট্র চলত, সমাজ চলত। তখন ইসলাম শাসন ছিল, মুসলমানদের হাতে শাসন ছিল। তখন 700 বছর মুসলমানরা রাজত্ব করেছেন। 1700 শতাব্দীর সালে এই সময়ের ভেতর যখন ইংরেজরা আসলো, তখন মুসলমানের কাছ থেকে তারা শাসন ছিনিয়ে নিল। মুসলমানের কাছ থেকে শাসন ছিনিয়ে নেওয়ার পরে তারা নিজ নিজ একটা দায়িত্ব শাসন শুরু করে দিল। আর এই সময়ের ভিতর তখনকার মাদ্রাসাগুলো পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যখন পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তখন 1866 সালে সাহারানপুর এলাকায় দারুল উলুম দাওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। দারুল উলুম দাওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর সারা বিশ্বে বিভিন্ন পন্থা অবলম্বনে বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হলো। আর এই মাদ্রাসাগুলোকে আমরা বলে থাকি কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা এই কারণে আমরা বলে থাকি, কওমি মাদ্রাসা মানে কওমের অর্থ উপার্জনে চলে। এখানে কোনো সরকারি কোনো হাত নাই, এখানে কোনো সরকারের তত্ত্বাবধানে চলে না। কওমি মাদ্রাসা কোনো সরকারি ফান্ডের অনুদান দিয়ে চলে না। কওমি মাদ্রাসা কওমের অর্থ দিয়ে চলে। অনেক ভাইরা আছেন 2 টাকা 5 টাকা 1000 10,000 এইরকম করে সাহায্য করে কওমি মাদ্রাসাগুলো পরিচালনা করেন। বর্তমান সময়ের কওমি মাদ্রাসাগুলো এইভাবে চলে। আর তখন ইংরেজ যখন শাসন ছিল, তখন পরিপূর্ণভাবে মাদ্রাসাগুলো ছিল, তখনকার পরিপূর্ণ মাদ্রাসাগুলো ছিল সরকারি তত্ত্বাবধানে, সরকারের টাকার মাধ্যমে মাদ্রাসাগুলো চলত। আর এখনকার কওমি মাদ্রাসাগুলো চলে কওমের টাকার অর্থ উপার্জন দিয়ে। আর তখন মাদ্রাসাগুলো ছিল কওমি মাদ্রাসাও না, আলিয়া মাদ্রাসাও না, ওটা পরিপূর্ণ একটা সরকারি পন্থা অবলম্বন করে মাদ্রাসাগুলো চলত। আর তখন আমাদের আকাবির ছিলেন, যখন তাকে ঠান্ডা শাস্তি দেওয়া হয়েছিল, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশ বিরোধী অগ্রসেনা। আমাদের আকাবির ছিলেন ব্রিটিশ বিরোধী অগ্রসেনা আকাবির। এই আকাবিরকে যখন গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পরে তাকে ঠান্ডা শাস্তি দেওয়া হলো। প্রচণ্ড পরিমাণ শীতের মৌসুমে তখন গ্রেফতার করেছে, তখন তাকে ঠান্ডা শাস্তি দেওয়া হয়। ঠান্ডার জন্য নির্জন এক স্থানে নিয়ে যাওয়ার পরে তখন ঠান্ডার ভেতর রেখে দেয়। তখন কারারক্ষী এসে দেখেন মুরব্বী শুয়ে আছেন। যখন মুরব্বী শুয়ে আছেন, তখন কারারক্ষী বড় অফিসারকে গিয়ে বলতেছিলেন মারা গিয়েছেন। তখন অফিসার বলল, ঠিক আছে, মারায় যখন গেছেন তাহলে এক সাইডে নিয়ে ফেলে দাও। যখন আস্তে আস্তে যখন শীতের আবহাওয়াটা কমে আসতেছে, তখন হয়তো বা তার শরীরে একটু বল চলে আসছে, আসার কারণে 2 চোখটা মিটিমিটি করে লড়তেছে। আবার কারারক্ষী এসে বলল, স্যার মুরব্বী তো এখনও মরে নাই, মুরব্বী তো এখনও জাগ্রত আছে। তখন বড় অফিসার এসে বলতেছিলেন, কি ব্যাপার হুজুর, আপনি তো আমাদের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন, আপনি তো আমাদের বিরুদ্ধে অনেক লেকচার দিয়েছিলেন, আপনি তো আমাদের বিরুদ্ধে অনেক জিহাদ দিয়েছিলেন, আপনি তো আমাদের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছিলেন। এখন গেল কই আপনার শক্তি, এখন গেল কই আপনার মনোবল, এখন গেল কই আপনার জিহাদ? এইরকম করে তখন কথা বলতেছিলেন। সে চুপ থাকে নাই, উচিত একটা জবাব দিয়েছিল। আমরা তো ভাই তখন
একটু নীরব থাকতাম, একটু চুপ থাকতাম, কারণ আমরা সকলেই জানি চুপ থাকে যে বেঁচে যায় সে। আর আকাবির চুপ ছিলেন না, আকাবির তখন চুপ ছিলেন না, কারণ অনেকেই বলে থাকে এখন আবহাওয়াটা অন্যরকম, এখন দেশের পরিস্থিতি অন্যরকম, আপাতত আমি চুপ থাকি, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে তখন না হয় কিছু বলবো। আরে পাগল, তখন আর বলে বা কি হবে? সব কিছু তো জেনে গেছে জনগণ, সব কিছু তো জানে পাবলিক, সব কিছু তো জানে তৌহিদি জনতা, আপনি আর তখন কি বলবেন? এখনই যখন বলতে পারেন না তখন আর কি বলবেন? আর আমাদের আকাবির তখন গর্জন দিয়ে বলতেছিলেন, এ অফিসার, আপনি কি বলতে চান? আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, তাতে কি হয়েছে? খোদার কসম করে বলতেছি আমার ঈমান আগের থেকে 100 গুণ বৃদ্ধি হয়ে গেছে। এইরকম করে তখন বলতেছিল। আর বর্তমান সময়ের কওমি মাদ্রাসাগুলোকে তারা, আমাদের কওমি মাদ্রাসাগুলোর সম্পর্কে একটু ধারণা বলতেছিলাম। কওমি মাদ্রাসা শুরু হয় সাহারানপুর এলাকায় দাওবান মাদ্রাসায়, দারুল উলুম দাওবান, দারুল উলুম দাওবান নামে মাদ্রাসা পরিচিত। রফিউদ্দিন সাহেব, ওনার মাধ্যমে কওমি মাদ্রাসা শুরু হয়। রফিউদ্দিন সাহেব স্বপ্নে দেখতেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের মাধ্যমে এসে দারুল উলুম দাওবান্দার ডালিম গাছের বৃক্ষের নিচে লাঠি দিয়ে ডাক দিতেছিল, ডাক দিয়ে বলতেছিল, হে রফিউদ্দিন, তুমি এই দাগে দাগে দারুল উলুম দাওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে, এই দাগে দাগে তুমি দারুল উলুম দাওবান মাদ্রাসা দিবে। আর রফিউদ্দিন সাহেব তো স্বপ্নে দেখেছিলেন, স্বপ্নের কথা কটুকে বা ফলে, স্বপ্নের কথা কটুকে বা সত্য হয়। তখন রফিউদ্দিন সাহেব সকালবেলা উঠে দেখতেছিলেন স্বপ্নে যা দেখেছিলেন তা হুবহুব ওই রকমভাবে দাগটা আছে। ওই আঁকে রফিউদ্দিন সাহেব দারুল উলুম দাওবান মাদ্রাসা দিয়েছিলেন। ওখান থেকে আমাদের কওমি মাদ্রাসার সূচনা শুরু হয়ে যায়। বর্তমান আমাদের বাংলাদেশে 12,000 কওমি মাদ্রাসা, আমাদের বাংলাদেশে বর্তমান 12,000 কওমি মাদ্রাসা। আর ওই সময়ের ভিতর যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ একত্রিতভাবে একটা দেশ ছিল, তখন আমাদের এই দেশটাতে, এই উপমহাদেশটাতে 12 লক্ষ মাদ্রাসা ছিল। এই 12 লক্ষ মাদ্রাসাগুলোকে ইংরেজরা পরিপূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে যখন দিয়েছে 1947 সালে প্রথম যুদ্ধ হয়ে পাকিস্তান একটা প্রদেশ ছিল, পাকিস্তান তখন আলাদা একটা বিভক্ত হয়ে যায়, আলাদা একটা রাষ্ট্র হয়ে যায়। আবার 71 সালে আমরা পাকিস্তানের একটা প্রদেশ ছিলাম। 1971 সালে আবার যুদ্ধ হওয়ার পরে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করি, আমরা আর একটা রাষ্ট্র হয়ে যাই। আর আমাদের বর্তমান রাষ্ট্রের ভিতর কওমি মাদ্রাসা আছে 12,000 কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। কারণ বর্তমান তৌহিদি জনতা, বর্তমান যুব সমাজ, বর্তমান সাধারণ মানুষ, বর্তমান আম সমাজ সবাই জানে কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, কওমি মাদ্রাসায় কি পড়ানো হয়, তারা সবাই জেনে গেছে। বিগত 1 বছর আগে তারা বলেছিল কওমি মাদ্রাসাগুলো তল্লাশি করেন, কওমি মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হয়। আরে ভাই, আমরা আপনাকে ওয়েলকাম জানাই, আসেন আমাদের কওমির প্রাঙ্গণে, আসেন আমাদের কওমির অঙ্গনে। আমরা কি শিক্ষা দেয় কওমি মাদ্রাসায়, আমাদের শিক্ষা সম্পর্কে আপনাদের জানা থাকা দরকার। যদি আমাদের শিক্ষা সম্পর্কে আপনার জানা থাকে তাহলে আপনি কওমির বিরুদ্ধে কথা বলবেন না, তখন আপনি কওমির বিরুদ্ধে কথা বলবেন না, তখন আপনি ওলামা একরামের বিরুদ্ধে কথা বলবেন না, তখন আপনি ওলামা একরামের বিপক্ষে যাবেন না, তখন আপনি মাদ্রাসার বিপক্ষে যাবেন না, তখন আপনি ইসলামের বিপক্ষে যাবেন না, তখন আপনি কোরআনের বিপক্ষে যাবেন না। এই কারণে ভাই কওমি সম্পর্কে আপনাকে অবগত করতেছি, কওমি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনারা একটা সময় বলেছিলেন, আপনারা একটা সময় মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, দেখেন কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, দেখেন কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। এই কথাটা মানুষকে বলেছিলেন, সাধারণ মানুষকে আপনারা বিভ্রান্তি করেছিলেন। আমরা একটা নাম পর্যন্ত বলে দিতে পারবো, কিন্তু ভাই দুঃখের কথা, সেই পুরানো আমরা ইতিহাস আর বলতে চাই না। কিন্তু আমরা এটাই বলতে চাই, আমাদের কওমি মাদ্রাসাগুলোকে আপনারা আমাদের কওমি মাদ্রাসাগুলোকে ব্ল্যাক লিস্টে ফেলেছিলেন, আপনারা আমাদের কওমি মাদ্রাসাগুলোকে মানুষের কাছে কালারিং করে তুলেছিলেন। আমরা তখনও মনোবল হয় নাই, আমরা তখনও ভীতু সাব্যস্ত হয় নাই, আমরা তখনও জাগ্রত ছিলাম। তা আপনারা বলেছিলেন কওমি মাদ্রাসাগুলো তল্লাশি করেন, কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। ভাই, কওমি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না। সারা বিশ্বের মানুষ দেখে গেছে, সারা বিশ্বের মানুষ জানছে কওমি মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়। যারা বিশ্ব কাঁপানো জঙ্গি, যারা দেশ কাঁপানো জঙ্গি, তারা ছিল হলি আর ডিজেলের জঙ্গি, তারা ছিল কওমির প্রোডাকশন নয়, তারা কওমির প্রোডাকশন জঙ্গি ছিল না,
তারা ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি কলেজের প্রোডাকশন ছিল, ঠিক না ভাই? তারা কি কওমের প্রোডাকশন ছিল? কিন্তু ভাই আপনারা তখন বলেছিলেন, আপনারা তখন জনগণকে বলেছিলেন, আপনারা তখন বাংলার মানুষকে বলেছিলেন, ডাক দিয়ে তাদেরকে কওমের বিপক্ষে কথা বলেছিলেন, ডাক দিয়ে তখন মানুষদেরকে বলেছিলেন কওমি মাদ্রাসায় খোঁজখবর নিয়ে দেখেন কওমি মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হয়। ভাই আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই, আসেন আমাদের কওমির প্রাঙ্গণে, তল্লাশি করেন। আপনারও জানা দরকার কওমি মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হয়, আপনারও জানা উচিত কওমি মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসা সম্পর্কে যদি আপনার জানার দরকার হয় তাহলে আপনাকে আসতে হবে রাত শেষ প্রহরে, ঠিক না ভাই? শেষ রাত্রে আপনাকে আসতে হবে কওমি সম্পর্কে যদি আপনার জানার প্রয়োজন হয়। আর আপনার যদি শেষ প্রহরে না আসেন তাহলে কওমি সম্পর্কে আপনার জানার দরকার হবে না। আরও আপনার মাধ্যমে ভাই, আর আপনি যদি রাত 3টা পর্যন্ত ইন্ডিয়ান নর্তকীদের নাচ দেখেন, রাত 4টা পর্যন্ত যদি মাতাল হয়ে শুয়ে থাকেন, শেষ রাত্রে আপনার মাধ্যমে কওমি মাদ্রাসা তল্লাশি করা সম্ভব নয়। তাদের মাধ্যমে কওমি তল্লাশি করা সম্ভব না, সম্ভব না। তাদের মাধ্যমে কওমি মাদ্রাসা তল্লাশি করা সম্ভব না। যদি কওমি মাদ্রাসা তল্লাশি করতে হয় আপনি রাত্রে শেষ প্রহরে চলে আসেন, এসে দেখবেন আমাদের সোনালী কলিজার টুকরা সন্তানরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তারা 2 রাকাত 6 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ শরীফ পড়তেছেন, তারা মুখস্থ করতেছেন, তারা কিতাবখানা ছাত্ররা তারা কিতাব নিয়ে মোতালা করতেছেন। এটা যদি দেখেন তাহলে মনে করবেন কওমি মাদ্রাসায় 50 নাম্বার পালো। কওমি মাদ্রাসায় আরও অবদান তখন দেখতে পারবেন যখন দেশের রাষ্ট্রের বিরুদ্ধে এই বাংলাদেশকে নিয়ে, এই মাতৃভূমিকে নিয়ে কোনো ইউরোপ আমেরিকা থেকে কোনো বাহিরের রাষ্ট্র থেকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, তখন আরও দেখতে পারবেন, তখন আরও দেখতে পারবেন কওমি মাদ্রাসার সন্তানদেরকে, কওমির ওলামা একরামদেরকে, কওমির যারা ভালোবাসে মহব্বত করে তাদেরকে, ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে তখন আবার দেখতে পারবেন। যখন ইসলামের বিরুদ্ধে কথা হবে, যখন কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখন দেশের বিরুদ্ধে কথা হবে, তখন আপনি আবার দেখবেন সেই কওমির সোনালী সন্তানগুলোকে, সেই কওমির ওলামা একরামকে, তারা দেশ রক্ষার জন্য, কোরআনের ইজ্জত হেফাজতের জন্য, রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, ইসলামের ইজ্জত হেফাজতের জন্য তারা আবার যুদ্ধ করতে রাজি আছে, তারা বুকে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে আবার। তখন আপনারা পরিপূর্ণভাবে কওমি মাদ্রাসা সম্পর্কে ধারণা পাবেন। কারণ আপনি যদি শেষ রাত্রে না আসেন তাহলে কওমি মাদ্রাসা সম্পর্কে আপনার আর অবগত ধারণা হবে না। কওমি মাদ্রাসা সম্পর্কে আপনাকে পরিপূর্ণভাবে যদি জানার প্রয়োজন হয়, পরিপূর্ণভাবে আপনাকে আসতে হবে রাত্রে শেষ প্রহরে। এসে দেখবেন কওমির অবদান, এসে দেখবেন কওমির অবদান, তারপরে দেখবেন কওমি মাদ্রাসার ছাত্রদের আখলাক চরিত্র, এরপরে দেখবেন কওমি মাদ্রাসার ছাত্রদের তারা কিভাবে চলে। শুধু আমরা ভাই কওমি মাদ্রাসা থেকে পাঠ্যপুস্তক শিক্ষা দিয়ে বাড়ি পাঠাই দেই না, এই কওমি মাদ্রাসা থেকে পরিপূর্ণ একজন মানুষ বানিয়ে দেওয়া হয়। এই কওমি মাদ্রাসা থেকে পরিপূর্ণ একজন দিনদার পরহেজগার ব্যক্তি দেওয়া হয়। এই কওমি মাদ্রাসা থেকে পরিপূর্ণ একজন দেশপ্রেমিক বাহির করা হয়। এই কওমি মাদ্রাসা থেকে পরিপূর্ণ একজন ইসলাম প্রেমিক মানুষ গড়ার কারিগর একটা কওমি মাদ্রাসা। আপনারা হয়তো অনেকে অবগত আছেন, বিগত কয়েকদিন আগে আপনারা হয়তো বিষয়টা দেখেছেন ইউটিউব ফেসবুকে। এই যশোর এক মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো, এই অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাজো একটা তারা সেজেছিল। আর আমাদের গায়ে তো সবসময় এই ড্রেসটা থাকেই, তাদের গায়ে এরকম একটা ড্রেস ছিল, শুধু তারা নিজের রুমালটা দিয়ে মুখ ঢেকেছে। এটার পরে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পর্যন্ত তারা ভারত পর্যন্ত মাথা গরম হয়ে গেছে। হায় হায়, আমাদের পাশে বর্ডারের পাশে, যশোর কিন্তু ওদের বর্ডারের পাশেই, বলতেছে হায় হায় এ কি কাণ্ড, বাংলাদেশে এ কি চলতেছে, তারা অস্ত্র নিয়ে খেলাধুলা করতেছে কেন? আরে ভাই এটা তো খেলনার অস্ত্র। আবার তারা এটাই বলে হায় হায় খেলনার অস্ত্র নিয়ে কেন খেলাধুলা করবে তারা, কেন চিরাচিরি করবে তারা। আমাদের মনে হয়
তাদের সন্তানরা, তাদের ছেলেমেয়েরা এই ছোট্টবেলায়, এই ছোট্ট সময় তারা মনে হয় তাদের সন্তানদেরকে ঘরের ভেতর খেলনার পিস্তলটা পর্যন্ত দেন না, ঠিক কিনা? তখন তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করতেছিল বাংলাদেশের কওমি মাদ্রাসার সন্তানগুলো তারা কি করতেছে। কিন্তু যশোর কওমি মাদ্রাসার সন্তান সে হামাসের সুরত ধরে, হামাসের সেনা হিসাবে সে একটা আরবি বক্তৃতা দিয়েছিল, আর দুইজন দুই পাশে বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে, খেলনার পিস্তল নিয়ে তারা দাঁড়িয়েছিল, ঠিক হামাসের সুরতের একটা বক্তৃতা দিয়েছিল। এটা দেখার কারণে তারা মাথা গরম হয়ে গেছে, এটা দেখার কারণে তাদের মাথা গরম হয়ে গেছে। হায় হায়, তারা কি করতেছে, আমাদের পার্শ্ববর্তী দেশে তারা কি করতেছে। তাদের মাথা এই কারণে ভাই গরম হয়েছে, তাদের মাথা এই কারণে গরম হয়েছে। ১,৫০০ বছর আগে মক্কা মদিনা থেকে একজন ১৬ বছরের যুবক আসছিল। এটা তাদের মনে আছে। মোহাম্মদ বিন কাসেম এসে তখন পরিপূর্ণভাবে ভারতে তারা ইসলাম শাসন করেছিল। এই কারণে তারা বলতেছে ছোট্ট ছোট বাচ্চাদেরকে যদি এইরকমভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আমাদের আর রাজত্ব তো সামনে বেশি দিন টেকবে না। কারণ তারা মনে করেছে মোহাম্মদ বিন কাসেমের কথা। মোহাম্মদ বিন কাসেম 16 বছরের যুবক ছিল, তারাও তো 16 বছরের যুবক, তারাও তো 16 বছরের যুবক হয়ে এইরকম যেমন খুশি তেমন সাজের ভিতরে তারা একটা প্রদর্শনী দিয়েছিল। এটা দেখার কারণে ভারতের পায়জামা পর্যন্ত গরম হয়ে গিয়েছে। হায় হায়, তারা যদি ওই রকম যুবকের চেতনা হয়ে দাঁড়ায় তখন আমাদের কি হবে ভাই? আমরা তো এমনটাই চাই। বাংলাদেশের 16 বছরের যুবক, অনেকের চেতনা মোহাম্মদ বিন কাসেমের মতো হবে, অনেকের চেতনা মোহাম্মদ বিন কাসেমের হবে। 16 বছরের যুবকের চেতনা মোহাম্মদ বিন কাসেমের মতো হবে। 16 বছরের যুবকের চেতনা 16 বছরের যুবকের চেতনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতন গর্জন উঠে তুলবে। 16 বছরের যুবকের চেতনা আরো ভাই আমাদের বাংলাদেশে অনেক যুবক আছে, তারা এই চেতনা লালন করে পরিপূর্ণভাবে মোহাম্মদ বিন কাসেমের শাসন নিয়ে আসবে, কোরআনী শাসন নিয়ে আসবে বাংলার জমিনে। তারা এই চেতনা নিয়ে থাকে, বাংলার জমিনে কোরআনী শাসন নিয়ে আসবে। 16 বছর থেকে এই চেতনা নিয়ে তারা লালন করে থাকে। আর স্বৈরাচারের জুলুমের খাঁচায় বন্দী থাকতে চায় না, এই অন্ধকার জগতের চেতনা তারা বুকে লালন করে। এই বাংলার জমিনে আরো অসংখ্য যুবক আছে, তারা নূর হোসেন কাসিমের চেতনা নিয়ে থাকতে চায়, তারা শাইখুল হাদিসের চেতনা নিয়ে থাকতে চায়, তারা মুফতি আমিনের চেতনা নিয়ে থাকতে চায়, তারা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহির চেতনা নিয়ে থাকতে চায়, তারা জুনায়েদ বাবুনগরের চেতনা নিয়ে তারা জীবন যাপন করতে চায়। এইরকম চেতনার যুবক আমাদের বাংলাদেশে অসংখ্য যুবক আছে। তারা পরিপূর্ণ কোরআনী শাসন নিতে চায়, তারা পরিপূর্ণভাবে কোরআনী শাসন হুকুমত এই বাংলার জমিনে তারা প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, প্রিয় কলেজার টুকরা যুবক ভাইরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই যে এরকম ভাবে দেখেছেন আপনারা, যে এরকম ভাবে 313 জন সাহাবী বদরের যুদ্ধ বিজয় লাভ করেছিল, ঠিক এইরকম ভাবে বাংলাদেশটা 1971 সালে স্বাধীন হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন পেয়েছি। তোমরা আবার ঐক্যবদ্ধ হয়ে যাও, সেই 71-এর হাতিয়ার মতো ঐক্যবদ্ধ হয়ে যাও। যেরকমটা ভাবে এই ইসলাম যখন শাসন হয়েছে, এই ইসলাম যখন বিজয় হয়েছে, শুধু এক সাগর রক্তের নয়, সাগর পরিমাণ রক্তের বিনিময়ে এই দেশটা ইসলাম বিজয় হয়েছে। আমরা যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে আমাদের মাধ্যমে সম্ভব। আমরা যদি পরিপূর্ণভাবে বাংলার জমিনে তৌহিদে জনতা ঐক্যবদ্ধ হয়ে থাকি, আমরা যদি পরিপূর্ণভাবে সারা বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের বিরুদ্ধে কোনো বাহিরের রাষ্ট্র থেকে তারা যদি চোখ রাঙিয়ে তাকায়, তাদেরকে আমরা যে কোনো সময় রুখে দিতে সক্ষম হব, ঠিক কিনা?
ভাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদের একটাই কথা, আমাদের ওলামা একরামের নেতৃত্বে আপনারা চলে আসেন। এই বাংলার জমিনে খেলাফা প্রতিষ্ঠিত করতে হলে, এই বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে হলে, এই বাংলার জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হলে, পরিপূর্ণভাবে কোরআনের শাসন নিয়ে আসতে হলে ওলামা একরামের তত্ত্বাবধানে, ওলামা একরাম যদি আবার ডাক দেয়, ওলামা একরাম যদি আবার ডাক দেয়, তৌহিদি জনতা আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার সেই ৭১ যুদ্ধের মতো, বদরের যুদ্ধের মতো আবার ঝাঁপিয়ে পড়ে এই বাংলার জমিনে কোরআনের শাসন নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কওমি মাদ্রাসার অবদান অনেক আছে। কওমি মাদ্রাসা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে আসে, কিন্তু ভাইয়েরা আমার, আপনাদেরকে আমরা একটাই কথাই বলতে চাই, আপনারা সবসময়, আপনারা সর্বদাই, আপনারা সবসময় প্রস্তুত থাকবেন। আপনারা সবসময় এটাই প্রস্তুত থাকবেন, যখন কোনো ওলামা একরামের বিপক্ষে, যখন কওমি মাদ্রাসার বিপক্ষে, যখন কোরআনের বিপক্ষে, যখন রাসূলের বিপক্ষে, যখন ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, যারা কথা বলতে চায়, যারা চোখ রাঙিয়ে তাকায়, তাদেরকে দমন করার জন্য সর্বদাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।